নিজে একটু উদ্যোগ নিয়ে এই জিনিসটা আপনি দেখবেন। এবার যে অ্যাসেম্বলি এবং কারেক্টলি বলেছেন, আরেকটা আমার মনে হয় আমারও ভুল হতে পারে, আমি হিসেবে ভুল হতে পারে, যে ফিগারটা থেকে মাননীয় মন্ত্রী দিলেন ৩১,০০০ সামথিং শূন্য পদ, ৩১,০৫৬টি, নট রং ইন নোটিং ডাউন, ৩১,০৫৬টি ভেকেন্ট পোস্ট রয়েছে। আমি যে হিসেব করে বিশেষ করে এবারের সেশনে যে রিপ্লাইগুলো দিয়েছে, এটা আমি ঠিক করে দেখলাম, এখানে প্রায় ৩৩,৭৭৪টি, ৩৩,৭৭৪টি আপনার এই অ্যাসেম্বলির এবারকার সেশনে যে রিপ্লাইগুলো দিয়েছেন যোগফল দিয়ে দাঁড়ায়। আমার এখন আমি ক্যালকুলেটই করেছি, হয়তো আমার ভুল হতে ঠিক দিয়ে, বাট আই ওয়ান্ট টু পুট ইন দ্য হোয়াট ইট ইজ, বাট মোরওভার ইফ আই টেক দিস অলসো ৩১,০৫৬টি শূন্য পদ। এবং আপনি বলছেন অ্যাপার্ট ফ্রম দিস, দিন পাল্টায় দিন যত যায়, পোস্ট আপনারা ক্রিয়েশন করেছেন ৬,০০৯টি, নট রং ৬,০০৯টি নতুনভাবে পোস্ট ক্রিয়েট করেছেন। তাহলে তো এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস যদি এটা হতো, আমার শূন্য পদগুলো যদি পূরণ হতো, স্যালারি অ্যান্ড ওয়েজেসের রিফ্লেকশন এটা হতো না। বিশাল বড় শূন্যতা রয়ে গেছে আমাদের রাজ্যে। তো শেয়ার করে লাভ নেই এখন পর্যন্ত, আগামী দিন হতে হবে, হয়তো হবে যদি আম্বানি আদানিরা এখানে ভালো প্রজেক্ট করেন, আইটি সেক্টরে জোর দেওয়া হয়, নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা অন্যান্য কর্মসংস্থান ব্যবস্থাপনা করবে। কিন্তু প্রেজেন্টলি মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে, সরকারি চাকরির উপর তাদের একটা লক্ষ্যবস্তু। তো আমার মনে হয় এই জায়গায় আমরা বোধহয় একটু পিছিয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এই ব্যাপারটাকে দেখবেন, যাতে করে অ্যাজ মাচ এজ পসিবল এই শূন্য পদগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এগুলো না থাকে, এবং বাজেটের এক গ্ল্যান্স 10 বছরের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় যে কতটা সার্ভিস রিটায়ারমেন্টে যাচ্ছে, এখানে বিয়ারেজ যাচ্ছে, মালা যাচ্ছে। তার ব্যাপারে আমি আজকে তো হাউস টেস্ট মাননীয় অধ্যক্ষ মহোদয়, এলাকায় যারা হাউসে মানে কোয়ার্টারে থাকে সরকারি, এটা যদি রিলেটেড না বলে দিলে আর কত সময় হয় না, কেউ মারা গেলেন ইন সার্ভিস 10 বছর বাকি আছে, পেনশন পাচ্ছে, বাড়ি ঘর নেই, এদেরকে কিন্তু উঠিয়ে দিলে কোথায় যাবে, কোথায়, এটা একটু বিবেচনার মধ্যে আনবেন। যাই হোক, আমি ফিরে আসি। এই যে প্রায় আপনি এখানে বললেন ১৭,৫৫৪ জনকে আপনারা নিয়েছেন, মোস্ট হামলি ডিফার উইথ ইউ। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী রতনবাবু সুশান্তবাবু যে স্টেটমেন্টগুলো দিয়েছেন টাইম এন্ড এগেন, ভেরি রিসেন্টলি, যে আনুমানিক ১৩,০০০ চাকরি এই সরকার আসার পর দিয়েছে, দ্যাট ইজ কারেক্ট। আর আপনি যদি এই ফিগারটা যদি বলেন, এর মধ্যে বলবেন আউটসোর্সিং হিসেবে ১৭,৫৫৪ যদি আমি ধরে রাখি, যে এর মধ্যে আউটসোর্সিং এর সংখ্যাটা কত, এটাও তো চাকরি দিয়েছে আউটসোর্সিং বাদ দিয়ে, এটা হচ্ছে রেগুলার স্কেলে যেগুলো। এবার 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 আউটসোর্সিং যারা, মাননীয় অর্থমন্ত্রী, আউটসোর্সিং এর বিভিন্ন অফিসে যেগুলো আপনারা নিয়োগ করেছেন, এগুলোও কিন্তু রেগুলার পোস্ট ছিল, এগুলোও কিন্তু রেগুলার পোস্টের এগেনস্টে কিন্তু আপনারা আউটসোর্সিং নিচ্ছেন। আমার অনুরোধ হবে টোটাল ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা বৈঠক করে, এবং এবং বিভিন্ন ক্ষেত্রে এই টিপিএসসির পরীক্ষা দিতে গিয়েও, যেমন সেদিনকে আমি একটা প্রস্তাব রেখেছিলাম ফর ফিডার পোস্টের ওয়ান এক্সাম, একটা এক্সাম করুন, সব স্টেটগুলো একটা এক্সাম করছে, নয়তো কি এই জয়েন করলো আইসিডিএস প্রজেক্টে, এখন সে আবার কম্পিটিটিভ পরীক্ষার টিসিএস দিল, সে আবার টিসিএস গুলো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, আবার পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, আবার কবে কি অ্যাডভার্টাইজমেন্ট হবে, একটা রেগুলার শিডিউল একটা বানিয়ে একটা পরীক্ষা বছরে। আমরা ৭২ সালে আমরা আমাদের রাজ্যে মানে পূর্ণমর্যাদা পেয়েছি, ভাবলো বাতলে অনলি 18 নাম্বার, এবার পাস হবে যেটা 18তম টিসিএস এর ব্যাচ মাত্র পাস হচ্ছে। I am not putting the blaming on this government. 72 পূর্ণ রাজ্য পাওয়ার পর কতগুলো বছর গেল, মাত্র 18তম ব্যাচ আমরা রেডি করতে পেরেছি, টিপিএস অফিসাররা জয়েন করবে। Why? This does not speak well of us. অন্যান্য স্টেটগুলো প্রতি বছর তারা, বিহার ইনক্লুডিং বিহার, প্রতি বছর তারা কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে, আমাদের যে ব্যতিক্রম। তাহলে আমি সেই বাজেট থেকে বলেছিলাম,
you or I cannot refund the 5 or 4-5 years of their valuable lifespan. এই যে বেকারত্বর জ্বালা বিভিন্ন পোস্টগুলোতে ইন্টারভিউ হওয়ার পরে চাকরি পাচ্ছে না, এই যে আমরা তাদের জীবনের একটা মূল্যবান একটা সময় আমরা ছিনিয়ে নিচ্ছি, আমরা কিন্তু এদেরকে উই আর নট ইন এ পজিশন টু রিফান্ড দ্যাট পিরিয়ড অফ দেয়ার ইউথ। আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী না কাউন্সিল অফ মিনিস্টার, প্লিজ কাম ফরওয়ার্ড, সিট ডাউন, পুট এ হেডস টুগেদার অল দ্য অফিসার, এবং এই যে কদবান্ধা যে কিছু ওই পরীক্ষার মধ্যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন কারা কারা এলিজিবল এগুলোকে পুরো চেঞ্জ করে বাইরের যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয় তাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখে, কারণ এই যে এই কথাটা এই কারণে বলছি, ওই একটা উদাহরণ দিয়ে বললাম ফি টেক ইজ নট অ্যালাউড টু টেক পার্টিসিপেট ইন দ্য বিদ্যাজ্যোতি। হাউ ফানি সেন্ট্রাল টেকের এরা বিদ্যাজ্যোতির মধ্যে মানে তারা ইউজ করা হয় না, ভেরি ফানি অফ ইট। আমার অনুরোধ করবে সবটা মিলে একটা কিছু করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য যেটা বলেছেন টাকার ডিফারেন্সের কথাটা বলেছেন, প্রথমত যারা রিটায়ারমেন্টে চলে যায় এবং তাদের পোস্ট সিনিয়র পোস্টে গিয়ে পৌঁছায়, তাদের স্যালারি যেটা থাকে, পরবর্তী সময় নতুন যখন রিক্রুটমেন্ট হয় ডিফারেন্স হয়, ডিফারেন্সের অ্যামাউন্ট অটোমেটিক্যালি সংখ্যা যতই নেই না কেন ওই ক্ষেত্রে এই জায়গাতে ডিফারেন্স তৈরি হয় টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে, যেটা আপনি ব্যাখ্যা দিতে চেয়েছেন। এবং এই যে টোটাল 31,056টা পোস্ট আমরা বিভিন্ন খাতে যে কোনো আমাদের, হ্যাঁ যারা আপনি যে সংখ্যাটা বলছেন এটা আপনার ব্যাপার, আমরা বলছি যেমন এখানে 31,056 আমরা বলেছি যেটা রয়েছে, তার মধ্যে অলরেডি আমরা এও ঠিক 17,554 আমরা নিয়ে নিয়েছি, এটা পার্মানেন্ট। আর নতুন করে এর মধ্যে একটা কথা বলি যে 31,056 তার মধ্যে কিন্তু 6,779টা কিন্তু গ্রুপ ডি পদ, ঠিক আছে না? এটা বাদ দিলে বেলে বাকিগুলোর মধ্যে যে কোনো প্রমোশনের ক্ষেত্রে অনেক আছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এবং টোটাল প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল 17,554 এর মধ্যে 1,540টা আমাদের ডাইনান্সের চাকরি মিলিয়ে, এরপরে আমরা এরপরেও আপনি বলেছেন 6,009টা আমরা নতুন পদ সৃষ্টি করেছি, এর 12,338টা পদের জন্য অলরেডি অর্থ তরফ থেকে অনুমোদন চলে গেছে, যেগুলো ক্রম পর্যায়ে তার প্রসেস চলছে, হচ্ছে কিছু, যেগুলো হওয়ার পথে আছে। এটা হচ্ছে আমাদের টোটাল দেওয়া ক্ষেত্রে। এর মধ্যে আমি বলেছি আপনাকে কোন কোন মানে এই বিষয়ের ক্ষেত্রে কোন কোন পজিশনে আছে, আমি সবটা বলিনি, বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেছি জুনিয়র ইঞ্জিনিয়ার, আপনার ডিগ্রি, ডিপ্লোমা, মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট ডক্টর, এগ্রি অফিসার, অ্যাসিস্ট্যান্ট, এগুলো বিভিন্ন সাব ইন্সপেক্টর থেকে এগ্রি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আমিন থেকে শুরু করে ফরেস্ট রেঞ্জার ইত্যাদি ইত্যাদি। টোটাল এই পদগুলোর জন্য আমরা দেওয়া হয়েছে এবং এরপরেও যেগুলো আমাদের মানে খালি হতে থাকবে। এখন একটা সময় এটা ঠিক কথা, আপনার সঙ্গে আমরা একমত যে আপনি বলছেন যে লম্বা সময় লাগছে রিক্রুটমেন্টের মধ্যে, এক্ষেত্রে টিপিএসসি থেকে বা জিআরবিটি আমাদের সরকারের যে পলিসি চাকরি দেওয়ার ক্ষেত্রে, এটা নিশ্চয়ই আপনারা মানবেন বা সরাসরি জানে যে আমাদের এই মানে নিয়ম বহির্ভূত স্বচ্ছতার বাইরে কোনো চাকরি দেওয়ার ব্যবস্থা আমাদের সরকারের। এই যখনই এই পদ্ধতিতে চাকরি দিতে হয় নিয়ম নীতি মেনে, তো স্বাভাবিকভাবে সেগুলো সময় একটু নেবে, এটা প্রথমত। কিন্তু সময়টা যাতে আরো কম হয়, সময়টাতে কম হয়, যেমন বোর্ড, হ্যাঁ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পর্কে বিভিন্ন সময় উনি ভেবেছেন এবং টিপিএসসি বোর্ডেরা কিভাবে তার আকৃতি বাড়ানো যায়, জিআরবিটির থেকেও কিভাবে আকৃতি বাড়ানো যায়, যাতে এই চাকরিগুলো আরো খুব ত্বরান্বিত হয়, সময় যাতে না দিয়ে মানে এগুলো আমরা এইটা ফিল আপ করতে পারি। আপনার ওই কথার সঙ্গে আমরা একমত, এগুলো অলরেডি সরকার ভাবছে, হ্যাঁ যাতে এটা সময়টা কিভাবে কম লাগা। কিন্তু বাকি যে সমস্ত বলেছেন অঙ্কের কথা, যেটা টাকা, সেটা পরিষ্কার, যেটা ওই সময় যারা যাবে যদি 10 জন যায় আর তারপরে যদি আমরা 20 জনও যদি রিক্রুটমেন্ট করি, তথাও কিন্তু টাকার অঙ্ক কিন্তু সমান হবে না, ঠিক আছে? এটা একটা ব্যাপার থাকে। তো ঠিকই তেমনি বাকিটা যেটা হচ্ছে আমাদের হিসাব মোতাবেক আমরা 31,000 যেটা আমরা বলেছি ভিত্তিতে, এবং প্লাস আমরা এর বাইরে 12,338 এর চাকরি খুব সহসা হবে এবং বাকিও আরো প্রসেস হচ্ছে, একদিনও বন্ধ নেই। যেমন এগুলো আমরা আগের হিসাব মতো দিয়েছি, নতুন করে যদি আমরা দেখতে যাই এর
মধ্যে কিছু কিছু শিক্ষক ক্ষেত্রে এগুলোর মধ্যে আমাদের অর্থকে অনুমোদন দেওয়া হয়েছে। সেকেন্ড ককবরক ভাষায় রোমান হরফ চালু হবে কিনা সরকারের তরফ থেকে আমরা জানতে পারি। অনেক দিন আলোচনা হয়েছে, অনেক আমি আমি শুনছি চালু হবে কি হবে না। না না, এটা এই মুহূর্তে বলা সম্ভব না, এট এ গ্ল্যান্স বলা উত্তর দেওয়া সম্ভব না। Laying of papers on the table of the house. Now the business before the house laying a copy of the quarterly review reports of finance minister for the fourth quarter 2023-24 and first, second and third quarters of 2024-25 as per Tripura FRBM Act 2005 on the table of the house. Justification, sir. I beg to lay the copy of the quarterly review report for the fourth quarter of 2023-24 and first quarter, second and third quarter of 2024-25 as per Tripura FRBM Act 2025 on the table of this office. Honorable members are requested kindly to collect the copy of the review reports from the notice of the office of Tripura Legislative Assembly. প্রাইভেট মেম্বার্স রেজুলেশন, সবার পরবর্তী কার্যসূচি প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। আজকের কর্মসূচিতে 3টি প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আছে। প্রথম রেজুলেশন এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহিলা সশক্তিকরণ লক্ষ্যে যে আমার প্রাইভেট রেজুলেশন, এই সভা থেকে ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছি পদক্ষেপ গ্রহণ করে। বিষয়টা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কারণ মহিলাদের সশক্তিকরণের জন্য বিশেষ করে আমাদের কেন্দ্রে আমাদের মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং সেটা মাথায় রেখে দেখবেন আমাদের ত্রিপুরা সরকারও প্রত্যেকটা সময়ই মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে সেই ভূমিকা রাখছে এবং আমরা দেখি প্রত্যেকটা জায়গায় মহিলাদের ক্ষেত্রে সেখানটায় রিজার্ভেশন থেকে শুরু করে এবং আমাদের সরকারের ক্ষেত্রেও চাকরি থেকে শুরু করে এবং বিশেষ করে এসএসজি গ্রুপে যে পরিমাণে অর্থ সেখানে দেওয়া হচ্ছে মহিলাদের সশক্তিকরণের জন্য, তো সেই জায়গায় একটা পরিষ্কার আমরা চাইছি মহিলারা সশক্তিকরণ, নিজের পায়ে স্বাবলম্বী হওয়া এবং এটাকে যাতে আরো বেশি করে মানে সেই দিকে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা যায়, তার জন্য সরকারকে সেখানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা। এবং আমি এসএসজি গ্রুপের কথা বলবো, টিআরএলএম যেটা সবচেয়ে বেশি অর্থক্ষণ বিশেষ করে ত্রিপুরা প্রত্যেকটি ব্লকের মধ্যে সেই মহিলা সেখান থেকে পাচ্ছে কম সুদে, খুব কম পরিমাণ সুদে সেখানটায় মহিলারা নিজেরা রোজগার করার একটা সহজ পথ হয়েছে। একটা সময় ছিল সেখানটা কিন্তু রোজগারের ব্যবস্থা ছিল না, প্রত্যেকেই পরিবার যার যে কর্তার উপরে নির্ভরশীল। এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে প্রায় 50,000-এর অধিক এসএসজি গ্রুপ সেখানটা তৈরি হয়েছে এবং সেখানটায় ভিউর মাধ্যমে এসএসজি গ্রুপ এখন 3-4টা ভিউ মিলে সিএলএফ, এটাকে আরো বেশি কার্যকর করার জন্য সরকারও সেখানটায় ভূমিকা নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই অর্থ সঠিকভাবে যাচ্ছে এবং সঠিকভাবে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার সবটা জায়গায় দেখছি সেখান থেকে গুরুত্ব আরোপ করছে, সেখানটায় চাকরি বলুন, রিজার্ভেশন বলুন এবং ইদানিং দেখবেন আমাদের স্টেট গভর্নমেন্টও সেখানটায় জায়গা স্টাম্প যেটাকে বলি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা মহিলাদের ক্ষেত্রে রাখা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সরকার আরো বেশি
হ্যাঁ, কিভাবে পদক্ষেপ গ্রহণ করা যায়, আরো বেশি গুরুত্ব সহকারে সেটা কিভাবে দেখা যায়, সেই পদক্ষেপ যদি গ্রহণ করা হয়, আরও আমার মনে হয় যেটা আমাদের সরকারের স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য, হ্যাঁ, সেটা বাস্তবিত হবে। माननीय चेयरमैन सर, माननीय विधायक श्री पिनाकी दास चौधरी प्रपोजल प्राइवेट प्रपोजल হচ্ছে মহিলা সশক্তিকরণ। মহিলা সশক্তিকরণ এই বিষয়ে ত্রিপুরা রাজ্য সরকার 2022 সালে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন একটা নীতি প্রণয়ন করে এবং সেটার উপরে ভিত্তি করে মহিলা সশক্তিকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই নীতির আওতায় মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে মহিলাদের জন্য সমস্ত রাজ্যের সরকারি চাকরিতে 33% আরক্ষণ প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের যে সমস্ত বাজারে স্টল এবং শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, মহিলাদের জন্য 50% সংরক্ষণ প্রদান করা হচ্ছে, যা মহিলাদের ব্যবসায়িক সুযোগ বাড়িয়েছে। এটা গোটা ভারতের মধ্যে প্রথম কোনো রাজ্য যেখানে এই ধরনের সরকারি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে স্টল বন্টন হয় সেখানে অর্ধেক মহিলাদের জন্য রাখা হয়েছে। এটা প্রথম কোনো রাজ্য ত্রিপুরা যেখানে সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং এদের বাসিন্দাদের 18 বছর পূর্ণ হয়ে গেলে সরকারি তরফ থেকে 50,000 টাকা অনুদান দেওয়া হয়। অর্থাৎ আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে যে সমস্ত অনাথ বাচ্চা বা এরকম যারা মাতৃপিতৃহীন বাচ্চা যারা থাকে সেখানে আমাদের হোমে, তারাও যখন 18 বছর পূর্ণ হয় তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য তাদেরকেও আমরা আর্থিকভাবে এবং তাদেরকে বিভিন্ন স্কিল ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য আর্থিক সাহায্য করে থাকি। দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য ইতিমধ্যে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ আমরা আমাদের রাজ্যের 45 জন মহিলাদেরকে মেয়েদেরকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর ড্রাইভিং ট্রেনিং দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়েছি। এটা প্রথম আমাদের রাজ্যেও কমার্শিয়াল যে ভেহিকেল সেটা চালানো শুরু করেছে আমাদের মেয়েরা। আপনারা দেখবেন আমাদের বিভিন্ন প্রাইভেট ভেহিকেল তারা চালাচ্ছে। আমরা আমাদের সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককভাবে মোট 88,964 জন মহিলাদেরকে সামাজিক সুরক্ষা পেনশন দেওয়া হয় 2,000 টাকা। আপনারা সকলেই জানেন এই সরকার আসার পর যে 700 টাকার ভাতা 2,000 টাকা করা হয়েছে। এরকম 88,964 জন মহিলা সুরক্ষা পেনশন পান 2,000 টাকা করে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যেটা আমরা 2023 সালে যেটা আমরা দিয়েছি, সেখানেও 7,537 জন মহিলাকে আমরা সেই পেনশনের আওতায় এনেছি। এছাড়াও জাতীয় বিধবা স্কিম যেটা রয়েছে, পেনশন স্কিম রয়েছে যৌথভাবে কেন্দ্র এবং ত্রিপুরার 16,874 জন বর্তমানে কন্যা সন্তান আগামী দিনের যারা নারী হবে এই ধরনের যারা বালিকা রয়েছে তাদেরকেও 64,603 জনকে কন্যা সন্তান যাদেরকে দেওয়া হয় এর 16 বছর পর্যন্ত পাবে ত্রিপুরা ইনসেন্টিভ ফর গার্ল চাইল্ড। টোটাল যদি আমরা দেখি আমাদের রাজ্যে এই সংখ্যাটা প্রায় 1,77,987 জন মহিলা এবং মেয়ে সামাজিক সুরক্ষার আওতায় অধীনে রয়েছেন যারা অর্থ পান। গর্ভাবস্থায় মহিলাদের পরিপূর্ণ পুষ্টির জন্য মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার হিসাবে 2,000 টাকা করে এখন পর্যন্ত 21,551 জন মহিলারা এই অর্থ পেয়েছেন। গর্ভাবস্থা এবং সন্তান জন্মের পর মহিলাদের সুস্বাস্থ্য এবং প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় মোট 5,000 টাকা করে দুটা কিস্তিতে, দ্বিতীয় কন্যা সন্তানের জন্য 6,000 টাকা প্রথম কিস্তিতে এখন পর্যন্ত 42,759 জন মহিলা এই স্কিমের আওতায় এসেছেন এবং এই অর্থ তারা পেয়েছেন। রাজ্যে 20,000-এরও বেশি 20,118 জন আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু এখনই আপনাদের কলিং অ্যাটেনশন যে পিরিয়ডটা ছিল সেখানে চাকরি সম্বন্ধিত বিষয়টা এসেছিল, উনি এখন নেই, উনি হয়তো শুনছেন। রাজ্যে 20,118 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রয়েছেন, সাম্মানিক ভাতা 8,000 টাকা এবং যারা হেল্পার রয়েছেন 5,000 টাকা পান। আমরা ইতিমধ্যে 2023 এবং 24 অর্থ বছর এবং 24 এবং 25 অর্থ বছরে এই 2 বছরে 2,199 জন যারা এই চাকরি পেয়েছে। আমাদের যে চাকরি এখানে
নিয়মিত চাকরি যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তার বাইরে 2199 জন মহিলা যারা অঙ্গনওয়াড়িতে হেল্পার এবং অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কারের নিযুক্তি পেয়েছেন। 5895টি স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে আমাদের শহরি এলাকায়। ত্রিপুরা শহরি আজীবিকা মিশন TULM সেটার অধীনে 5895টা স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে, যাদেরকে এই 5000 যে গ্রুপ তৈরি হয়েছে তাদেরকে এখন পর্যন্ত প্রায় 98,72,00,000 টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে। গ্রামীণ এলাকাতে আপনারা জানেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, যেটা আমাদের মাননীয় বিধায়কও বলেছেন, পিনাকি বাবু বলেছেন যে TRLM এ যেভাবে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 4,75,582 জন মহিলা, 52,902টি স্বসহায়ক দল তৈরি হয়েছে, যাতে করে ওই দলগুলোকে 2,437টি গ্রামীণ সংগঠনে আওতাভুক্ত করা হয়েছে। জীবিকা মান উন্নয়নের জন্য এই মহিলা স্বসহায়ক দল, গ্রামীণ ক্লাস্টার লেভেল ফেডারেশন, এগুলো এখন পর্যন্ত মোট 740,43 লক্ষ টাকা মিশন থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাছাড়াও মহিলা স্বসহায়ক দলের সদস্যদের জীবিকার মান উন্নয়নের জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে 1,539 কোটি টাকা 80 লক্ষ টাকা ব্যাংক ঋণ হিসাবে প্রদান করা হয়েছে। 2025 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট 94,723 জন মহিলাকে স্বসহায়ক দলের সদস্যকে লাখপতি দিদি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আগামী দিনেও আরও 93,425 জন মহিলা সদস্যকে লাখপতি দিদি হিসাবে তৈরি করবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত 2,78,765 জন স্বসহায়ক দলের মহিলা সদস্যকে কৃষি ও পশুপালন ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়েছে। 32,887টি স্বসহায়ক দলের মহিলা পরিচালিত ক্ষুদ্র উদ্যোগ স্থাপন করেছে। এবছর স্বসহায়ক দলের সদস্যদের মধ্য থেকে আরও 300 জনকে ব্যাংকিং করেসপন্ডেন্ট BC সখী নিয়োগ করা হবে এবং স্বসহায়ক দলের 1,93,00,000 মহিলা সদস্যের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে ওয়ান স্টপ সেন্টার ত্রিপুরা 8টি জেলায় OSC পাকা ভবন নির্মাণ করা হয়েছে। বিগত 2 বছরে প্রত্যেকটা জেলাতে একটা করে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে, যেখানে মহিলারা বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে যেতে পারেন এবং এক জায়গাতে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা হেল্পলাইন নাম্বার 181, এই হেল্পলাইন নাম্বার 24 ঘন্টা খোলা থাকে এবং সেখানে মহিলারা বিভিন্ন সমস্যায় যোগাযোগ করতে পারেন। শক্তি সদন, সদর গৃহ, এখন সখী নিবাস, কর্মরত মহিলাদের হোস্টেল তৈরি পশ্চিম ত্রিপুরায় 2টি এবং উত্তর ত্রিপুরায় 1টি কাজ করছে। এগুলো মিশন শক্তির অধীনে শক্তি সদনে রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও আরো 2টি শক্তি সদন অনুমোদিত হয়েছে, একটি খোয়াই জেলায় এবং অন্য একটি গোমতী জেলায় শীঘ্রই চালু করা হবে। সখী নিবাস, কর্মরত মহিলাদের জন্য হোস্টেল, বর্তমান আমাদের কৃষ্ণনগরে 46 শয্যা বিশিষ্ট একটি কর্মরত মহিলা হোস্টেল রাজ্য সরকার কর্তৃক গঠিত হয়েছে এবং সেটা পরিচালনা হচ্ছে। এছাড়াও ত্রিপুরায় আরো 10টি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের জন্য কেন্দ্র সরকার থেকে 114 কোটি টাকা অনুমোদন দিয়েছে। তার মধ্যে 75,24 লক্ষ টাকা ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সম্প্রতি কৈলাসহর মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি হোস্টেলে ভূমি পূজন হয়। আগামী 9 তারিখে ধর্মনগরেও আরেকটি হোস্টেলে ভূমি পূজন হবে। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তে আরো 8খানা, অর্থাৎ এই ধরনের হোস্টেল টোটাল 10খানা তৈরি হবে। জেলার অন্য জেলাতে আরো 8খানা তৈরি হবে। সংকল্প নারী ক্ষমতায়নের উন্নয়নের লক্ষ্যে এবং সহায়তা করার জন্য প্রত্যেকটা জেলায় একটি করে জেলা হাব, আগরতলা অভয়নগরে একটা হাব চালু করা হয়েছে। মহিলারা এক জায়গায় গিয়ে সমস্ত কিছু তাদের দৈনন্দিন যা সমস্ত দরকার একটা মহিলা আত্মনির্ভর বা সশক্তিকরণের জন্য সমস্ত কিছু সুবিধা একটা সেন্টারে পাবেন। এই ধরনের মহিলা হাব তৈরি করার সিদ্ধান্ত করা হয়েছে এবং গোটা রাজ্যে সেটা কাজ শুরু হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের 2 জন মহিলাকে আমাদের যে হোমে থাকেন তাদেরকে আমরা ইতিমধ্যে আর্থিক সাহায্য দিয়ে আমরা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য বাইরে পাঠিয়েছি। মূলত কথা হলো যে রাজ্যের মহিলাদেরকে সশক্তিকরণ করার লক্ষ্যে বা আত্মনির্ভর করার লক্ষ্যে প্রতিনিয়ত সরকার কাজ করে চলছেন। আপনারা সকলেই জানেন, এবার যখন বাজেট পেশ করা হয়েছে সেখানে অন্তোদয় পরিবারে কোনো কন্যা সন্তান যখন জন্ম হবে
তার জন্য 50,000 টাকা সেই ফিক্সড ডিপোজিট বন্ড করা হবে, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। এবং অন্তোদয় পরিবারের যে সমস্ত বালিকারা বিবাহ উপযুক্ত তাদেরকে একসঙ্গে সাময়িক বিবাহের ব্যবস্থা করা হবে, সেখানেও 50,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। এটা হলো মূল যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকারের একটাই লক্ষ্য যে আমাদের মায়েরা আত্মনির্ভর হোক, মায়েরাও স্বনির্ভর হোক। তো আমি আবারও আমাদের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় চেয়ারম্যান স্যার আপনাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা সমাপ্তি করলাম। এবং ওনার যে প্রস্তাব সেটাকে আমি সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা সমাপ্তি করলাম। এখন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো ত্রিপুরা রাজ্যের মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি এই সভা কর্তৃক গৃহীত হলো। এতএব মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী কর্তৃক আনিত রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হলো। দ্বিতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার। আমি এখন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমার বেসরকারি প্রস্তাবটি হলো ত্রিপুরা রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান সাহেব, ত্রিপুরা রাজ্য আমাদের জাতি জনজাতি সর্ব অংশের মানুষ তাদের প্রিয় খাদ্য মাছ ভাত। সুতরাং মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়া শুধু খাওয়ার জন্যেই নয়, মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়া, রাজ্যের টাকা রাজ্যে থাকা এবং রাজ্যের এই মাছ চাষের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমাদের রাজ্যে আমাদের মাছের চাহিদা হচ্ছে 1,17,287.46 মেট্রিক টন। এটা হলো আমাদের রাজ্যের মাছের চাহিদা। না, আমাদের রাজ্যে মাছ উৎপাদন হয় 85,805 কেজি, অর্থাৎ 5.68 মেট্রিক টন। তার মানে প্রায় 31,481.779 MT। তাহলে আমাদের রাজ্যে যদিও এই সরকার আসার পর অনেক উন্নতি হয়েছে, অনেক মাছ চাষ বেড়েছে, কিন্তু তারপরেও যদি আর সামান্য আমরা উদ্যোগ নিতে পারি, আমাদের জলাশয়গুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এই ঘাটতি পূরণ করা কোনো মতেই অসম্ভব নয়। আমাদের রাজ্যের প্রতিটা মানুষের চাহিদা বৎসরে 27.83 কেজি, কিন্তু আমাদের রাজ্যের উৎপাদন হচ্ছে 20.36 কেজি। তাহলে এই যে 7.47% মানে কেজি আমাদের ঘাটতি, এটা আমরা ইচ্ছা করলে অনায়াসে আমরা করতে পারি। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে ওয়াটার বডি আছে, যেগুলোকে সঠিকভাবে যদি মৎস্য চাষের আওতায় আনা যায়, যদিও চেষ্টা চলছে এবং আসছে, আমাদের অগ্রগতিও হচ্ছে, কিন্তু দেখা গেছে তারপরেও কিছু উদ্যোগ নিলে পরে আমার মনে হয় আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারি। যেমন আমাদের মাছ চাষের ক্ষেত্রে অনেক চাষি আছেন যাদের প্রকৃতপক্ষে মাছ চাষের যে অভিজ্ঞতাটা সেটা একটু কম। আমি দেখেছি কোনো কোনো পুকুরে কোনো কোনো মাছ চাষি কি করেন, এক ধরনের মাছ চাষ করেন, কিন্তু দেখা গেছে জলের 3টা অংশে 3 ধরনের মাছ চাষ করতে পারেন।
উপরে ভাসমান যেটা আছে আমাদের একরকম, মাঝখানে যে খাদ্য আছে একরকম এবং নিচে যে খাদ্য আছে একরকম। কিন্তু এই অভিজ্ঞতা না থাকার ফলে আমাদের জলাশয় থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের অনেক মৎস্যচাষী বা অনেক মৎস্যজীবী সেইভাবে সঠিক অর্থে মাছ উৎপাদন করতে পারছেন না। তাহলে আমার মনে হয় যদি আমরা ব্যাপক পরিমাণে সাইন্টিফিক্যালি কিভাবে মাছ চাষ করা যায় এটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে মাছ উৎপাদন বাড়তে পারে। আরো ঘটনা আছে, আমাদের বড় বড় জলাশয়গুলি দেখা গেছে যেই পরিমাণে মাছ উৎপাদন করা সম্ভব সেই পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে না, কি সরকারি কি বেসরকারি। যেমন আমার বিধানসভায় বড় দুটো জলাশয় আছে, প্রায় 50 একরের মতো এক একটা জলাশয়। কিন্তু এই জলাশয়ে আমি প্রকৃতপক্ষে সেখানে যাওয়ার পরে যারা চাষি তাদের কাছে হিসাব নিয়ে দেখি যা উৎপাদন হওয়ার কথা তার অন্তত 10 ভাগের 1 ভাগও উৎপাদন হয় না। এটা কেন হচ্ছে? যারা এটা চাষ করছেন তাদের সেই পরিমাণের অভিজ্ঞতা নেই। এই জন্যই আমার একটা প্রস্তাব থাকবে যে আমাদের মৎস্য দপ্তরের মাধ্যমে, যদিও এখন প্রয়াস হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, এই ট্রেনিং এর ব্যবস্থাটা যদি আরো বাড়ানো যায় তাহলে পরে সেখানে মাছ চাষ বৃদ্ধি পেতে পারে। আরো একটা জিনিস ইদানিংকালে দেখা গেছে, আমাদের কৃষি জমিতে কৃষি শ্রমিকের অভাবে ইদানিংকালে যদিও সরকার ধান কিনছেন, এত কিছুর পরেও কৃষি শ্রমিকের অভাবের কারণে কিছু কিছু জমি পতিত থাকা অবস্থা হয়েছে। এটা এরকম নয় যে ধান চাষের অলাভজনক, কিন্তু যারা কৃষিকাজ করেন তারা উৎসাহিত হচ্ছেন না। এই ক্ষেত্রে যদি সরকার ওই জলাশয় ওই জমিগুলি পুকুর খনন করে অথবা জলাশয় খনন করে মাছ চাষ করা হয় তাহলে ধানের থেকে উৎপাদন আরো বেশি, মানে লাভ আরো বেশি হয়, তাহলে সেটা আমরা করতে পারি। একখানি জলাশয়ের পুকুরে দেখা গেছে বছরে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করা যায়। তাহলে সেখানে মাছের উৎপাদনও বাড়ে, আমাদের ইনকামও হয়। এই ক্ষেত্রে আমাদের এইগুলি যদি আমরা উৎসাহিত করি, সরকারের তরফ থেকে যদিও করা হচ্ছে, আরো যদি বেশি উৎসাহিত করা হয় তাহলে সেখানে মাছ উৎপাদনের যে ঘাটতিটা আমাদের রাজ্যে আছে সেটা আমাদের ঘাটতি পূরণ হয়ে যায়। আরেকটা জিনিস দেখা গেছে, সরকার থেকে চাষিদের কিছু সাহায্য করেন, কিন্তু কাদের করেন? ধরুন একটা পঞ্চায়েতে 5 জন কৃষকের জলাশয়ের মধ্যে চুন অথবা খৈল অথবা মাছের খাদ্য দেওয়া হবে, চারা পোনা দেওয়া হবে। কিন্তু আমার একটা প্রস্তাব থাকবে এখানে, এটা জারি থাকবে, কিন্তু বড় বড় যারা মাছ চাষি আছেন তাদেরকে যদি, যেমন বিএলডব্লিউ অফিস থেকে সার, কীটনাশক ওষুধ বিভিন্নভাবে দেওয়া হয়, মৎস্য দপ্তরের উদ্যোগে যদি এরকম মাছের খাদ্য কিছু সহায়ক মূল্যে দেওয়া যায় তাহলে কি হবে, যারা অবস্থাপন্ন, যারা মাছের বড় বড় আরো আছে, জলাশয় আছে, এই জলাশয়ের মালিকরাও কিন্তু সেখানে নিতে পারেন। সরকার থেকে যে ব্যবস্থাপনা আছে সেটা কাদেরকে দেওয়া হয়? যারা ক্ষুদ্র চাষী, ক্ষুদ্র মাছ চাষী, তাদেরকে দেওয়া হয়। হয়তো একটা গ্রামে আছে 25 জন বা 30 জন, এদের মধ্যে থেকে 5 জনকে দেওয়া হয়। আমি এই কথা বলবো না সবাইকে সরকারিভাবে ফ্রিতে দেওয়া হোক, কিন্তু যদি সহায়ক মূল্যে যদি মাছের খাদ্যের ব্যবস্থা করা যায় তাহলে যারা অবস্থাপন্ন তারাও কিন্তু মাছ উৎপাদনের জন্য মাছের খাদ্যটা সেখানে ব্যবহার করতে পারেন। আরেকটা ঘটনা হচ্ছে, আমাদের বাড়িতে আমাদের জিনিসপত্রের জন্য আমরা ঘরের মধ্যে রাখি, স্বর্ণ অলংকারে হোক আর যেটাই হোক, সেখানে আলমারি থাকে, ঘর থাকে, তালা থাকে, কিন্তু দেখা যায় হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, বড় জলাশয় তার পাহারা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, নাইট গার্ড থাকে না। আমার একটা প্রস্তাব থাকবে, যদি সেখানে সম্ভব হয় যেখানে যেখানে সিসিটিভিরও ব্যবস্থা করা যায় তাহলে মাছ যারা চুরি করেন জলাশয় থেকে, যেটা সরকারি হিসাবে আসে না, সেটাও কিন্তু ধরা যেতে পারে, ব্যবস্থা করা যেতে পারে। গার্ডের যদি পরিসংখ্যান নাও করা যায়, অন্তত সিসিটিভি খুলে দেখা যাবে কারা মাছ চুরি করছেন। এরকম সরকারি অনেক জলাশয় আছে এবং বেসরকারিও অনেক জলাশয় আছে, প্রচুর পরিমাণে এরিয়া নিয়ে মাছ চাষ করেন, চোরের উৎপাদন রাখতে পারছে না। এই ক্ষেত্রে যদি এই ধরনের ব্যবস্থা করা হয়, বিশেষ করে সরকারি জলাশয় যেগুলি আছে, ফরেস্টে অনেক জলাশয় আছে, সেগুলি থেকে কিন্তু ঠিকমতো মাছ চাষ হয় না। বড় বড় ওয়াটার বডি আছে, যেরকম ফরেস্টে আছে তেমনি রাজ্য সরকারের আছে, খাস টিলা আছে যেগুলি রাজ্য সরকারের বা ফিশারি দপ্তরের আন্ডারে আছে। আমার বক্তব্যটা হচ্ছে, যদি আমরা
এই সমস্ত দিকগুলি মিলিয়ে একদিকে যা উৎপাদন হচ্ছে সেটাকে আরো বাড়ানোর জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং আরেকদিকে যদি এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের ওয়াশ করার ব্যবস্থা থাকে, তাহলে পরে এই যে ঘাটতি আমাদের রাজ্যে আছে সেটাকে পূরণ করা যাবে, এবং মাছের স্বয়ংসম্পূর্ণ হলে পরে শুধু আমরা রাজ্যের টাকা বাইরে যাবে সেটাকে রোধ করা যেমন যাবে, আবার এই মাছ উৎপাদনের মাধ্যমে আমরা অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। সুতরাং আমি এই জন্যেই মাননীয় সরকার বাহুদের কাছে, বিশেষ করে দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে আমার এই প্রস্তাবটা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। এখন মাননীয় মন্ত্রী আলোচনা করবেন। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে, দুঃখিত স্যার, জিতেন্দ্র মজুমদার মহোদয়কে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট মেম্বার রেজুলিউশনের বিষয়টি উত্থাপন করেছেন। তবে আমার মনে হয় যে এটা রিপিটেশনও হয়েছে, কারণ এর পঞ্চম সেশনে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবু উনি যে বিষয়গুলো এখানে হাইলাইট করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখেছি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, বিশেষ করে মাছ আমাদের অত্যন্ত প্রধান এবং সুষম খাদ্য, এবং অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের চাহিদা অনেক বেশি। জিতেন্দ্র মজুমদার মহোদয় ওনার বক্তব্যে বলেছেন এটা ঠিক, যে আমাদের রাজ্যে প্রায় প্রতি ব্যক্তি প্রতি বছরে, যেটা আমরা ফিশারি দপ্তরের তথ্য অনুযায়ী দেখি, 27 কেজি পর্যন্ত মাছের প্রয়োজন হয়, এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে আমাদের রাজ্যে এখন পর্যন্ত 31,489.78 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। তো ফিশারি ডিপার্টমেন্ট থ্রু আউট দ্য ইয়ার ডিফারেন্ট ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি। তার মধ্যে আমাদের এই মুহূর্তে স্টেট বাজেট থেকে যেমন আমাদের নিউ পন্ড ক্রিয়েশনের কাজ চলছে, ইনপুটস ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম চলছে, ট্রেনিং প্রোগ্রাম চলছে, আনইউটিলাইজড ওয়াটার বডিজকে আইডেন্টিফাই করে সেগুলিকে পুনরুদ্ধার বা রিভাইভ করার প্রয়াস চলছে। তো এই কাজগুলি দপ্তরের মাধ্যমে হচ্ছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ একটা স্কিম, এবং প্রায় গত 3 বছরে আমরা যদি দেখি শুধুমাত্র এই স্কিম থেকে প্রায় 192.86 করোড় টাকা কিন্তু আমাদের রাজ্য পেয়েছে নন স্যালারি হেডে, এবং সেখান থেকে বিভিন্ন রকমের উদ্যোগের মাধ্যমে রাজ্যে মৎস্যের উৎপাদন বৃদ্ধি করার প্রয়াস কিন্তু নেওয়া হয়। এবং আমরা দেখেছি আমাদের রাজ্যে এখন পর্যন্ত আমরা যদি 2017-18 হিসাব দেখি, তাহলে 17-18তে যেটা আমাদের রাজ্যে ছিল প্রায় 68,000 মেট্রিক টনের প্রোডাকশন, সেখান থেকে বেড়ে বর্তমানে 85,805 মেট্রিক টনের উৎপাদন আমাদের বর্তমানে বৃদ্ধি পেয়েছে, এবং সেটা রয়েছে। বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট। রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা অন্যান্য সদস্য যারা আছেন আমাদের এই হাউসে, আমি আপনাদেরকে অবগত করতে চাই, আপনাদের বিধানসভা এলাকাতেও যারা আনএমপ্লয়েড ইউথ আছে আপনারাও তাদেরকে মোটিভেট করতে পারেন ফর ফিশিকালচার। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে আমাদের একটা স্কিম চলছে, এস্টাবলিশমেন্ট অফ ফিনফিশ হ্যাচারি, যেখানে আমরা বলছি হ্যাচারিতে টোটাল ভ্যালু হচ্ছে 25 লাখ টাকার। যদি এসসি এসটি এবং উইমেন হয় বেনিফিশিয়ারি, তাহলে 60% সাবসিডি ফিশারি ডিপার্টমেন্ট দিচ্ছে। অর্থাৎ 25 লাখ টাকার প্রজেক্টের মধ্যে 15 লাখ টাকা কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট আপনাকে হেল্প করছে, আর 10 লাখ টাকা বেনিফিশিয়ারি যিনি থাকবেন সে নিজে ইনভেস্ট করতে পারে, আইদার হি ক্যান টেক ব্যাংক লোন। তো এটা আমার মনে হয় কেন আমরা এই লিউক্রেটিভ স্কিমটা নিয়ে এসেছি, কারণ যাতে আমাদের রাজ্যের বেকাররা উৎসাহ লাভ করতে পারে। তো এটা আমাদের চলছে। অলরেডি আমরা 17টা এস্টাবলিশমেন্ট তৈরি করেছি। আমাদের ডুম্বুর রিজার্ভার যেটা রয়েছে সেখানেও মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য অনেকগুলি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তার মধ্যে 1512টি কেস কালচার আমরা ইনস্টল করেছি। রিসেন্টলি আরো মোর অর লেস 6 কোটি টাকার মতো আমরা দিয়েছি সেখানে ওয়াটার বডিজ ক্রিয়েট করার জন্য, আরো ইনপুটস প্রদান, ফিড মিল তৈরি করা, ট্রেনিং ফ্যাসিলিটি সেন্টার তৈরি করা, এরকম ল্যান্ডিং সেন্টার তৈরি করা। তো সেটাও আমরা রিসেন্টলি দিয়েছি। তো অনেকগুলি স্কিম আছে, এগুলি বললে অনেক সময় লাগবে, আমি এটাকে লে করে দিচ্ছি। তবে আমি বর্তমানে এই হাউসকে অবগত করতে চাইছি, দপ্তর বর্তমানে যেটা উদ্যোগ গ্রহণ করেছে
বিশেষ করে আমাদের রাজ্যে যে সমস্ত পরিত্যক্ত জলাশয় রয়েছে এগুলিকে আমরা আইডেন্টিফাই করছি যাতে এগুলিকে ফাংশনাল করা যায় এবং আমরা প্রত্যেক যারা বিধায়ক রয়েছেন বিধায়িকা রয়েছেন তাদের কাছ থেকে আমরা পরামর্শ চাইবো তাদের এলাকাতে যেটা বড় জলাশয় রয়েছে সেগুলিকে যাতে আমরা পিসিকালচারে অন্তর্ভুক্ত করতে পারি যাতে করে আগামী দিন মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। তো আমি আপনাদের সবার সহযোগিতা চাইছি এবং এটা খুব সিগনিফিক্যান্ট একটা সেক্টর আমাদের রাজ্যে, তো সেটাকে বৃদ্ধি করার জন্য আমাদের সবারই সহযোগিতা দরকার। আরেকটা জিনিস আমি বলে আমার বক্তব্য শেষ করছি, মৎস্য চাষীদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা প্রদান করছি, তার বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম আমরা রিসেন্টলি লঞ্চ করেছি মৎস্য সহায়তা যোজনা, যেখানে 6,000 টাকা করে বাৎসরিক কিষাণ সম্মান নিধির মতো আমরা তাদেরকে দিচ্ছি। এবং আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় কোনো কোনো মৎস্য চাষী তাদের মাছ কেউ শত্রুতার বশতে বা ব্যক্তিগত আক্রোশ নিয়ে কেউ বিষ ঢেলে দিয়ে মাছ ধ্বংস করে বা নষ্ট করে, আমরা বলছি ফিশারি ডিপার্টমেন্ট এখন থেকে তাকেও ক্ষতিপূরণ প্রোভাইড করবে এবং রিসেন্টলি আমরা বেশ কয়েকজনকে দিয়েছি। তো আগামী দিন যদি এরকম কোথাও কোনো ঘটনা ঘটে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু তাদের ক্ষতিপূরণ প্রোভাইড করবে। তো আমি মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার কর্তৃক আনিত যে প্রাইভেট মেম্বার রেজলিউশন রয়েছে এটা সময় উপযোগী, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটার পক্ষে আমি আমার মতামত প্রদান করছি, পাশাপাশি সবাই যাতে সেটাকে সাপোর্ট করে তার আবেদন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এখন আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশন হল ত্রিপুরা রাজ্যকে মৎস্য উৎপাদনের সম্পন্ন করে তোলার লক্ষ্যে আরো কার্যক্রম গ্রহণ করতে সবার ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই তাই আমি মনে করি সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি এখানে রেজলিউশন সভা কর্তৃক গৃহীত হইল। তৃতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস মহোদয়। এখন আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাকে এই মহান সভায় একটি গুরুত্বপূর্ণ বেসরকারি প্রস্তাব উত্থাপনের সুযোগ দিয়েছেন। আমার উত্থাপিত প্রস্তাবটি ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সময়োপযোগী বলে আমি মনে করছি।